প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখো, ম্যাট্রিক্স। কেমন? ম্যাট্রিক্স তত্ত্ব। আগেই বলি, তোমাদের কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর নাম্বার থার্ড সেমিস্টারে কিন্তু রয়েছে। আর যেহেতু পুরোটাই এমসিকিউ, তাই আমরা কোন স্টাইলে পড়ব, কি টেকনিকে পড়ব, কিংবা আমাদের এই চ্যাপ্টারের কন্টেন্ট কী কী আছে, রোড ম্যাপ কী হবে, A to Z আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই বলি, ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটা না ম্যাথামেটিক্সের যে শাখা থেকে নেওয়া হয়েছে। ম্যাথামেটিক্স তো অনেক শাখা, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, অনেক শাখা হয়। তো যে শাখা থেকে নেওয়া হয়েছে সেই শাখাটা হচ্ছে অ্যালজেব্রা। ক্লিয়ার? বীজগণিত লিখে রাখো সবাই, অ্যালজেব্রা। তোমাদের এই পার্টটা ইউনিট 2-এ কিন্তু স্থান দেওয়া হয়েছে। কেমন? তো লিখে রাখবে সবাই, ইউনিট 2। আচ্ছা, এবার আমরা দেখে নিই ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটার কনসেপ্টটা কি। কি এটা খাই না মুখে মাখে, বিষয়টা কি? দেখো, প্রত্যেকে ব্যাপারটাকে খুবই সহজে বোঝানোর জন্য আমি না একটা হেল্প নিচ্ছি। কার? বাস্তব উদাহরণের। আমি একদিকে লিখছি বাস্তব সংখ্যা, আর আরেকদিকে লিখছি ম্যাট্রিক্স। ক্লিয়ার? কেউ লিখবে না, লেখার টাইম দেবো, আগে দেখে নাও সবাই। দেখো বিষয়টা কীরকম। যখন আমরা ক্লাস 11-12-এ পড়ি বা পড়ছো, যখন তোমরা দেখবে মা বাবার কিন্তু একটাই কথা, একা ঘুর, একা বাড়ি বেরো, বন্ধুর সঙ্গে মিশবি না বেশি। ক্লিয়ার? মানে একা একা এগুলো বেশি পছন্দ করে। যখনই তোমাকে না তোমার কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখে নেবে, ব্যাস তোমার কিন্তু অবস্থা সিরিয়াস করে দেবে। ক্লিয়ার? তার মানে বিষয়টা এরকম যে যখন তোমরা 11-12-এ পড়বে, 9-10-এ পড়বে, তখন কিন্তু প্যারেন্টস একটাই চাই, একা ঘুর, একা যা, একা থাক, এরকম ব্যাপার। ক্লিয়ার? তার মানে আমি একটা পার্টিকুলার সংখ্যা নিয়ে কাজ করছি। যেমন 2 একটা পার্টিকুলার সংখ্যা, 10 একটা পার্টিকুলার সংখ্যা, 12 একটা পার্টিকুলার সংখ্যা। ক্লিয়ার? এবার যখনই তোমরা 12 পাস করবে আর কলেজে উঠবে, কি বললাম? 12 পাস করবে আর বাইরে যখন যাবে পড়তে, তখন যে মা বাবা তোমাকে বলতো না একা ঘুর, একা থাক, তখন দেখবে তারাই বলবে, এই একা না, বাইরে পড়তে যাচ্ছিস, তোর গ্রুপে কে কে আছে রে? মানে ভাবো, যে মা বাবা তোমাদেরকে বলতো যে একা ঘুর, একা থাক, 12 পাস করার পর যখন বাইরে পড়তে যাবে, তখন চাইবে কি, তোর গ্যাংয়ে কে কে আছে রে? একা যাবি? না না, একা পাঠাবো না তোকে আমি, তোর গ্যাং ঠিক কর আগে, কারা কারা যাবি। ক্লিয়ার? তাদের প্যারেন্টসের সঙ্গে কথা বলবো আগে আমি। তার মানে ভাবো, একটা নিয়ম মেনে একটা গ্যাং তৈরি করে আর বাইরে পড়তে পাঠাই, এবং নিজেও একটু স্যাটিসফ্যাকশন থাকে, যাক ছেলে মেয়েকে পাঠিয়েছি, ঠিক থাকবে। তার মানে ভাবো, যখন বাস্তব সংখ্যার ক্ষেত্রে আসছে তখন আমরা একটা ডিজিট নিয়ে কাজ করতাম, যখন আমরা ম্যাট্রিক্সে আসছি না, তখন সেই যে মা বাবার ধারণা কীরকম, একা না, একটা গ্যাং ওয়াইজ কোনো স্টুডেন্ট। কেমন? গ্যাং ওয়াইজ কোনো স্টুডেন্ট আছে কি না? অবশ্যই সেটা নিয়ম মেনে। যেমন যেমন ধরো 1 2 3 4 5 6, কেমন? ব্যাস আমরা এটাকে বন্দি করব এই ব্র্যাকেটের মধ্যে। তো এটাই বলতে চাইছি যে ক্লাস 10 বা 11-12-এ মা বাবা চাইতো কি, ছেলে মেয়ে একা থাক। ওই মা বাবাই যখন তুমি গ্র্যাজুয়েশনে উঠছো বা উচ্চ শ্রেণীর জন্য বাইরে পড়তে যাচ্ছ, তখন দেখবে তুমি গ্যাং ওয়াইজ আছো কি না। ক্লিয়ার? যখন আমি গ্যাং ওয়াইজ কোনো এলিমেন্ট নিয়ে কাজ করব, তখন সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্স। আর অবশ্যই কিন্তু ম্যাট্রিক্সের কিছু কোয়ালিটি থাকবে। কি কোয়ালিটি? এখানে যেমন কটা রো দেখতে পাচ্ছি বলো তো, একটা দুটো, তাই না? একটু ভালো করে মন দিয়ে দেখো, যদি আমি একটু ভালো করে ফলো করি বিষয়টাকে। রো কটা আছে?
এই একটা রো, এই দুটো রো। আর কলাম কটা আছে বলো তো? এর ক্ষেত্রে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম। এবার রো আর কলাম যেখানে যেখানে ছেদ করেছে, কয় জায়গায় ছেদ করেছে? 1 2 3 4 5 6। তো এই 6টা এলিমেন্ট কিন্তু থাকতে হবে। যদি কোনো একটা এলিমেন্ট না থাকে আমরা কিন্তু তাকে ম্যাট্রিক্সের আওতায় আনবো না। বুঝতে পারলে বিষয়টা? তো এই হচ্ছে কি বলতো ম্যাট্রিক্সের ধারণা। বুঝা গেল? তাহলে আমরা বাস্তব সংখ্যায় একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে কাজ করি। যখন ম্যাট্রিক্সে যাব তখন রো এবং কলাম একটা সিস্টেম অনুযায়ী আমরা ব্রাঞ্চ অফ এলিমেন্ট নিয়ে কাজ করব। এবার তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, স্যার রিপ্রেজেন্ট কাম করে করবো, তাই না? আমরা কাম করে রিপ্রেজেন্ট করবো বিষয়টাকে। তো দেখো আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি কাম করে। ধরো নাম দিলাম আগে বড় হাতের এ। ম্যাট্রিক্সের নাম সবসময় বড় হাতের নাম দিয়ে দিতে হয়, যেমন তোমরা সেটের নাম দিতে বড় হাতের অক্ষর দিয়ে। আর আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, যেমন 1 2 3 4। অথবা কেউ যদি মনে করো না স্যার আমি থার্ড ব্র্যাকেট ইউজ করবো না, তাহলে ফার্স্ট ব্র্যাকেটও কিন্তু ইউজ করতে পারো। মানে এরকম 1 2 3 4। ক্লিয়ার? তো তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো বা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। এবার তুমি বলবে স্যার ঠিক আছে মানলাম, আপনি বললেন অ্যালজেব্রার পার্ট ইউনিট 2 এর অংশ, এর টেকনিকটা আপনি এরকম বললেন যে মা বাবা যখন দেখতো আমরা 11 12-এ পড়ি তখন সিঙ্গেল এলিমেন্ট পছন্দ করে, সিঙ্গেল থাকা পছন্দ করে। যখনই আমরা একটু বড় হই তখন মা বাবা চাই বাইরে ছেলে মেয়ে যাচ্ছে, একা থাকলে সমস্যা, ছেলে মেয়ের কী সমস্যা হবে না হবে, গ্যাং ওয়াইজ থাক, বন্ধু থাক সঙ্গে আশেপাশে। তার মানে ব্রাঞ্চ অফ এলিমেন্ট নিয়ে থাকতে ভালোবাসে, অবশ্যই নিয়ম মেনে। এমন না হোক যে কোনো একজন মাতাল। ক্লিয়ার? বা দেখা গেল কি বলতো একজন লেট নাইটে বাড়ি এসে মদ খেয়ে বাড়ি ঢুকে, এরকম যেন না হয়, যেন ভালো ছেলে বা মেয়ে হয়, কেমন যেন পড়াশোনার দিকে তাদের পুরো নজর বা ফোকাস থাকে। যাই হোক একটা নিয়ম মেনে যেন চলে, এরকম ছেলে মেয়ে পছন্দ করে। তো এখান থেকে আরেকটা জিনিস দেখলাম যে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করবো কেমন করে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে তাহলে স্যার ম্যাট্রিক্সের চেহারা কেমন হবে? ম্যাট্রিক্সের চেহারা কেমন হবে তোমরাই বলো। মানুষের কি সবার চেহারা কি একই হয়? এখানে যতজন বসে আছো বা যারা অনলাইনে ক্লাসটা করছো সবার কি লুকটা একই? সবাই তো আমরা মানুষ, তাই না? তুমিও মানুষ, তুমিও মানুষ, তুমিও মানুষ, তুমিও মানুষ, কিন্তু তোমাদের সবার কিন্তু লুকটা আলাদা, হাইটও আলাদা, ওজনও আলাদা। তো ঠিক একই রকমভাবে ম্যাট্রিক্স হলে গেলে সবাই যে একই দেখতে হবে তা কিন্তু না, ওদের কিন্তু আকারের কিন্তু পরিবর্তন থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, কেউ বলতে পারে স্যার আমি 2 লেখার পর আমি তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা কি ম্যাট্রিক্স হবে? অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স। কেমন? অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স। বলতে পারবে এর রো কটা? এর রো হচ্ছে একটা, কলাম কটা? একটাই কলাম। ক্লিয়ার? তাহলে ও রো একটা, কলাম একটা। কেউ বলতে পারে স্যার দেখুন তো এটা কি ম্যাট্রিক্স হবে? 1 2 3 4। অবশ্যই এটা ম্যাট্রিক্স হবে। বলতে পারবে এর রো কটা? তাহলে এই একটা রো, দুটো রো। আর কলাম কটা? এই একটা কলাম, এই আর একটা কলাম। কেমন? স্যার এটা কি হতে পারে দেখুন তো? 1 2 3 হতে পারে কি? অবশ্যই হতে পারে। তাহলে এর রো কটা? এর রো হচ্ছে একটা। আর কলাম কটা? এই একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম। কেমন? তার মানে আমরা বলতে পারি 1 2 3 এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, এর রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে একটা। তার মানে একটা মানুষ যেমন কি বলতো মানুষের মধ্যে যে লুকে যেমন পরিবর্তন আছে, ঠিক একই রকমভাবে ম্যাট্রিক্সেরও কিন্তু লুকের পরিবর্তন আছে। এবার এই পরিবর্তনকে কেমন করে লিখবো আমরা আস্তে আস্তে শিখবো। এবার দেখে নেবো আমরা পরবর্তী স্টেপ, রোড ম্যাপ। কেউ টুকবে না, টুকার টাইম দেবো বললাম না। প্রত্যেকে লিখবো এবার রোড ম্যাপ। দেখে নাও এবার এই চ্যাপ্টারের রোড ম্যাপটা কি। রোড ম্যাপ না জানলে তোমরা চ্যাপ্টার পড়ে মজা পাবে না, মনে হবে স্যার টপিকের পর টপিক পড়িয়ে যাচ্ছে আর টপিক শেষই হচ্ছে না,
বা কোনো একটা টপিক হয়তো বাদ পড়ে গেল, স্যার ওই টপিকটা হয়তো করালো না, এরকম একটা মনোভাব আসতে পারে। তাই আমরা দেখে নিই পুরো রোড ম্যাপ, যাকে আরেকটা ভাষায় বলতে পারি স্যাটেলাইট টেকনিক। স্যাটেলাইট থেকে পৃথিবীর দিকে তাকালে গেলে সব যেমন দেখা যায়, ওরকম আমরাও এই রোড ম্যাপের মাধ্যমে দেখতে চাইছি এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু কী। তো দেখো সবাই, আমি প্রথমে লিখছি ম্যাট্রিক্স। মাথায় রাখবে, আমরা যেমন জানি ভেক্টর মানে কি বলো, ভেক্টর মানে যার যার মান আছে এবং দিকও আছে, তাই না, নির্দিষ্ট দিক আছে, তাকে তো আমরা ভেক্টর বলি। তোমরা ফিজিক্সে পড়েছো, ঠিক কিনা? ঠিক একই রকমভাবে যখনই ম্যাট্রিক্স যাচ্ছি না আমরা পড়তে, তো মাথায় রাখবে ওর ক্রম থাকবে আর পাশাপাশি থাকবে ওর মান। তো মানটাকে আমরা লিখব নির্ণায়ক। ক্লিয়ার? তার মানে কি, আমরা মান বা নির্ণায়ক সম্পর্কে জ্ঞান নেব। নাম্বার 2, ক্রম সম্পর্কে জ্ঞান নেব। কেমন? রোড ম্যাপে আমি যা বলবো না, একটা একটা করে জ্ঞান নেব আমরা। আগে দেখাতে যাচ্ছি ফুল স্ট্রাকচারটা, শিখবো কি আমরা। আচ্ছা স্যার, নেক্সট এবার কি জানবেন? আর আমরা জানবো দু রকমের জিনিস, একদিকে গণনার জন্য কিছু জিনিস আর দুই দিকে কিছু ইনফরমেশন। স্যার গণনার কি শিখবো? দেখো, বাস্তব সংখ্যা নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে কেমন করে যোগ করতে হয়, কেমন করে বিয়োগ করতে হয়, আমরা কিন্তু নিচু ক্লাস শিখেছি 1 2 এ, ঠিক কিনা? তখন আমাদের স্যার ম্যামেরা কী করতো, বড় বড় লাঠি নিয়ে বলতো এই 2 আর 2 যোগ কর, 2 আর 3 যোগ কর, কেমন? না পারলে পিঠের চামড়া উঠিয়ে লাল করে দিত। তো ঠিক একই রকমভাবে আমরা যেমন ওখানে শিখেছিলাম বাস্তব সংখ্যার যোগ কেমন করে করতে হয়, এবার কিন্তু আমরা এখানে শিখব ম্যাট্রিক্স। এরকম ধরনের যদি দুটো ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাহলে ম্যাট্রিক্সের যোগ কেমন করে করব, ম্যাট্রিক্সের বিয়োগ কেমন করে করব, গুণ কেমন করে করব, আর আর ভাগ। আমরা এখানে ভাগ বলবো না, ভাগের পরিবর্তে একটা নতুন নাম দেব। কেমন? তো কি কি শিখবো বললাম? নাম্বার 1, ম্যাট্রিক্সের যোগ কি করে করব, ম্যাট্রিক্সের বিয়োগ কি করে করব, ম্যাট্রিক্সের গুণ কি করে আমরা করব, আর শিখবো আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো আমরা এই 4টে গণনা আমাদেরকে শিখতে হবে। আরও গণনা আছে, কিন্তু এই যে মূল 4টে গণনা মাথায় রাখবে। বিপরীত ম্যাট্রিক্স এখান থেকে প্রচুর প্রশ্ন যদি আসে, তাই এই বিপরীত ম্যাট্রিক্স বের করার টোটাল 4টে টেকনিক আছে। ওই 4টা টেকনিকটা আমরা শিখব। তো আমি জাস্ট টেকনিকগুলোর নামগুলো লিখে রাখি, কারণ রোড ম্যাপে ওকে না লিখলে গেলে দেখা গেল পড়াতে পড়াতে কোনো টপিক বাদ পড়ে গেল, সমস্যা হয়ে যাবে। তাই আগে ফুল টপিকগুলোকে লিখে নিই। বিপরীত ম্যাট্রিক্স বের করার টোটাল 4টে নিয়ম রয়েছে। একটা নিয়ম হচ্ছে গুণ টেকনিক, বা লিখব ডিরেক্ট ফর্মুলা। নাম্বার 1 ডিরেক্ট ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে ইকুয়েশন থেকে। নাম্বার 3 লম্ব ম্যাট্রিক্স থেকে। নাম্বার 4 গুণ, গুণের টেকনিকে। ক্লিয়ার? তো আমরা এই 4টে টেকনিকের মাধ্যমে ওই একটা টাইপের অঙ্ক করতে পারবো। তো তোমাদের যেহেতু বুঝতেই পারছো তোমাদের এই চ্যাপ্টার ফুল এমসিকিউ থাকবে, ওই কারণে আমাদের দায়িত্বটা বেড়ে যায়। কারণ এক একটা অঙ্ক করতে গেলে না, ভেবে নাও মিনিমাম 7 থেকে 8 মিনিট করে টাইম লাগবে। এত বড় বড় অঙ্ক হবে, 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। তাই ওগুলোকে আমরা দুরকম নিয়মে শিখব, বড় নিয়মেও শিখব, আবার চোখে দেখে এক ঝটকায় উত্তর কি হবে তার একদম শ্রেষ্ঠ কৌশলগুলো শিখব। কেমন? যেটা মার্কেটে নট অ্যাভেলেবেল, আমাদের কাছে অ্যাভেলেবেল। নেক্সট এবার দেখে নাও আর কি শিখব। পাশে লিখবে একক ও শূন্য ম্যাট্রিক্স কি। আমরা একক ও শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে জ্ঞান নেব। আমরা জানব পরিবর্ত ম্যাট্রিক্স কি,
আমরা জানব সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমাদেরকে জানতে হবে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমাদের জানতে হবে সমীকরণ সমাধান বা লিখে রাখ তার আগে লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, আর লিখবে সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান। ব্যাস, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার ফুল রোড ম্যাপ। হতে পারে এই কন্টেন্টটি দেওয়ার পর আমি এক্সট্রা কিছু কন্টেন্ট তোমাদেরকে দেব, যেটা হয়তো এন্ট্রান্স ভিত্তিক বা বলতে পারো আমাদের এই টপিকগুলো করাতে গিয়ে কাজে লাগতে পারে। কেমন? তখন নিত্য নতুন দু একটা নাম তোমরা শুনবে যখন অঙ্ক করাবো, অঙ্ক করানোর সময় তোমাদেরকে সেটা বলবো। এবার তোমাদেরকে জানিয়ে দিই আর একটা ছোট্ট কথা, তারপর টুকে নেবে, মন দিয়ে শুনে নাও। এখানে যতগুলো টপিক রয়েছে না, সবটা টপিক যদি কেউ বড় নিয়মে করতে যাও, তাহলে এক একটা অঙ্ক যখন করাবো, যখন তোমরা নিজেরাই দেখবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের বেশি টাইম লাগবে। কেমন? যখন তোমাদের আমি বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক করাবো বা লম্ব ম্যাট্রিক্সের অঙ্ক করাবো বা যখন ম্যাট্রিক্সের গুণ করাবো, দেখবে এগুলো করতে স্টুডেন্টের মিনিমাম টাইম লাগবে প্রায় 4 থেকে 5 মিনিট। ফলে আমরা এক্ষেত্রে সময়টাকে বা টাইমটাকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু প্রথমে অঙ্কগুলোকে বড় মেথডে শিখব। বড় মেথডে শেখার পাশাপাশি সঙ্গে সঙ্গে তখনই কিন্তু পাশে আমরা শর্টকাট নিয়মটা শিখে নেব। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনে নাও, তোমাদের কিন্তু এরকম ক্লাস করাবো না যে প্রথমে তোমাদের বড় নিয়মেই চলবে, সমস্ত অঙ্ক করিয়ে দিলাম, ব্যাস তারপরে আলাদা ক্লাস দিয়ে শর্টকাট টেকনিক শেখাবো, এরকম করাবো না। বড় নিয়মে করাবো, টাইপ 1 ধরলাম, টাইপ 1-এর অঙ্ক বড় নিয়মে চলবো। যখন আমাদের টাইপ 1টা কমপ্লিট হয়ে গেল, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওই দিনই তার শর্টকাট নিয়মটাও শিখে দেবো বাসে, যাতে তোমাদের একটা টাইপের মধ্যে বড় এবং ছোট নিয়ম দুটোর সামনে পরিষ্কার হয়ে যায়। ক্লিয়ার? তারপর আবার টাইপ 2 ধরবো, টাইপ 2-এর বড় অঙ্ক করাবো, পাশাপাশি বড় অঙ্ক করার সঙ্গে সঙ্গে শর্টকাট নিয়মটাও শিখিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদের ক্লাসটা পরিচালনা হবে। তো আগে সবাইটা লিখে নাও, তারপর দেখাচ্ছি একটা একটা করে টপিক। এবার প্রত্যেকে দেখো সবাই, ম্যাট্রিক্সের ক্রম খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কিন্তু আমি টেকনিকটা এখানে বলবো, টেনশন নেই। তো ম্যাট্রিক্সের ক্রম যখন বের করবো না, ম্যাট্রিক্সের ক্রম, তো এক কাজ করি, আমরা প্রথমে কয়েকটা বিশেষ আকারের ম্যাট্রিক্স আমরা আগে লিখে নিচ্ছি। যেমন যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এরকম 1 2, ক্লিয়ার? বা এরকম নিচ্ছি 1 2 3 4, বা ধর এরকম নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, বা ধরো এরকম নিচ্ছি 1 2 3 1 0 3, বা এরকম নিচ্ছি 1 2 1 1 0 1, এরকমও নিতে পারি 1 2 3, বা এরকম নিচ্ছি 1 2 3। কেমন? চলো অনেক রকম আকারের আমি ম্যাট্রিক্স নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে আমার কিন্তু ক্রম বের করতে গিয়ে সুবিধা হবে, ক্রম শেখাতে গিয়েও সুবিধা হবে। তো দেখো ম্যাট্রিক্সের ক্রম আমরা কেমন করে বের করব। তো এর জন্য আমি একটা ম্যাট্রিক্স লিখি প্রথমে 1 2 3 4 5 6। চলো এর উপরে আমরা এক্সপেরিমেন্ট করি আগে। আচ্ছা, দু ধরনের স্টুডেন্ট দুরকম কিন্তু কথা বলবে। এক ধরনের স্টুডেন্টসকে জিজ্ঞেস করো, আচ্ছা বাবু বলতো এখানে টোটাল রো কটা আছে আর টোটাল কলাম কটা আছে? তো ও কিন্তু বলবে স্যার জানেন এখানে
টোটাল রো কটা আছে? একটা দুটো কি, তাই তো? দেখো এই একটা রো, এই আরেকটা রো, মানে দুটো রো। আর টোটাল কলাম কটা আছে? একটা দুটো তিনটা। ক্লিয়ার? তাহলে তিনটে কলাম আছে। তাহলে এই লোকটা এরকম বললো। আচ্ছা, লোকটা তো এরকমও বলতে পারে, স্যার জানেন যখন আমরা তাকাচ্ছি এর দিকে তখন দেখতে পাচ্ছি এর স্যার কলাম আছে কটা? তিনটে। আর রো কটা আছে? দুটো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কাকে আগে স্থান দেব, রোকে না কলামকে? তো এর জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখবো, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স না একটা কোম্পানিতে চাকরি করে। কোম্পানির নাম হচ্ছে RCM কোম্পানি। নাম শুনেছ RCM? ব্যাস, বেশ কয়েকজন বলছো শুনেছো। দেখবে ইন্টারনেটে সার্চ করলে RCM কোম্পানি তোমরা দেখতে পাবে। খুব এক সময়কার পপুলার কোম্পানি ছিল RCM কোম্পানি। আর যেহেতু খুব পপুলার ছিল তো ওই সময় স্টুডেন্টসকে বোঝাতে গিয়ে সুবিধা হতো। কেমন? তো যাই হোক, মনে রাখবে ম্যাট্রিক্সটা RCM কোম্পানিতে চাকরি করে। RCM কোম্পানি। কেমন? এখানে কিন্তু RCM কোম্পানি মানে কিন্তু ওই কোম্পানি না। এখানে আর মানে হচ্ছে কি জানো? আর মানে হচ্ছে রো। সি মানে কি? সি মানে হচ্ছে কলাম। আর এম মানে কি? এম মানে হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে আমরা যখন ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ করব না, আগে আমরা দেখব আগে রো কটা আছে, তারপরে দেখব ওর কলাম কটা আছে, কার? ওই ম্যাট্রিক্সটার। তার মানে এই বান্দা ও কিন্তু ঠিক ধরেছে, ও কিন্তু আগে রো কাউন্ট করেছে তারপরে কলাম কাউন্ট করেছে, আর ও কিন্তু আগে কলাম কাউন্ট করেছে তারপর রো কাউন্ট করেছে। তাই ওকে বলবো এই চল তোরটা আমি নেব না, বরং তোরটাই ঠিক, তোরটাই কারেক্ট। কেমন? তার মানে আমাদের যদি কোনো ম্যাট্রিক্সের ক্রম বের করতে হয় তাহলে আমরা কিন্তু প্রথমে রো কাউন্ট করব আগে, তারপরে কলাম কাউন্ট করব, যাতে টপিকটা মনে থাকে। ওই জন্য মাথায় রাখবে ম্যাট্রিক্স কোন কোম্পানিতে চাকরি করে? RCM। তুমি কোন কোম্পানিতে চাকরি করো? বাবার কোম্পানিতে, তাই না? কিন্তু মাথায় রাখবে এখন বর্তমানে ম্যাট্রিক্স RCM কোম্পানিতে চাকরি করে। আর মানে রো, সি মানে হচ্ছে কলাম। স্যার এটাকে লেখার নিয়ম কি? দেখো সবাই, এটাকে লেখার নিয়ম হচ্ছে এটা, লেখার নিয়ম। আগে কি আছে? টু। রো কটা? দুটো না? তার মাঝখানে ক্রস চিহ্ন দেবে। কলাম কটা আছে? তিনটা। এবার দেখা গেল ইন্টারভিউতে যখন কোশ্চেন করলো, বলো তো এর অর্ডার কি, এর ক্রম কত, কি বলবে? হ্যাঁ, 2 × 3 বা 2 × 3? না, এটা কিন্তু বলার নিয়ম নেই, পড়ার নিয়ম হচ্ছে আলাদা। তো পড়ার নিয়ম কি? এটাকে পড়ার নিয়ম 2/3। ক্লিয়ার? তো পড়ার নিয়ম হচ্ছে 2/3 আর লেখার নিয়ম হচ্ছে 2 × 3। ওকে, তো চলো আমরা দেখে নিই এবার এই কয়েকটা ম্যাট্রিক্সের ক্রম কত হবে। তো বলো তো, প্রথম যদি ম্যাট্রিক্সটা দেখি, বলো এর রো কটা? একটা রো, দুটো রো, তাহলে দুটো রো, আগে রো নেব, পাই। বলো কলাম কটা এর? দেখো এর এই একটা কলাম আর একটা কলাম, দুটো কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, ক্রম কত? 2/2। বলো তো এই ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে? কটা রো আছে দেখো তো? একটা রো, দুটো রো, তিনটে রো। আর কলাম কটা আছে? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম। তাহলে এর অর্ডার হচ্ছে 3/3। ওকে, তুমি বলো তো এবার এই ম্যাট্রিক্সটার রো কটা আছে? দুটো রো, একটা রো, দুটো রো। কলাম কটা আছে? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম। ওকে, তুমি বলো তো এবার এই ম্যাট্রিক্সটার রো কটা আছে? তিনটে রো, 1 2 3। কলাম কটা আছে? দুটো, একটা দুটা। তুমি বলবে ভাই এই ম্যাট্রিক্সটার রো কটা আছে? একটাই রো না, দেখো এই একটাই মাত্র রো। আর কলাম কটা আছে? তিনটে কলাম। দেখো এদিকে একটা কলাম আছে, এদিকে আর একটা কলাম আছে, এদিকে আর একটা কলাম আছে, তাহলে তিনটে কলাম, তাহলে 1/3। ওকে ভাই, তুমি বলবে এবার এই ম্যাট্রিক্সটার রো কটা আছে? তিনটে রো, তাই না? দেখো এই একটা রো, দুটো রো, তিনটে রো। আর কলাম কটা আছে? একটাই মাত্র কলাম আছে। তার মানে আমরা বুঝে গেলাম যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডারটা কি বা ক্রমটা কি। বলো, পরিষ্কার বুঝতে পারলো সবাই?
এবার মাথায় রাখবে এই ম্যাট্রিক্সের ক্রমের এর অ্যাপ্লিকেশনটা কোথায়, এর প্রয়োগটা কোথায়। তো এর যে প্রয়োগ লিখে রাখবো সবাই, জ্যোতিষীর মতো কিন্তু কাজ করে। ক্লিয়ার? তোমার কবে চাকরি হবে, তোমার কবে বিয়ে হবে, মানে বিএসসি পাস হবে, এগুলো কিন্তু সব কিন্তু আগাম অগ্রিম কিন্তু বলতে পারবে কে? এই ম্যাট্রিক্স। স্যার মানে কি বলতে চাইছেন? মানে হচ্ছে এটাই, দুটো ম্যাট্রিক্স প্রেম করবে কি করবে না, দুটো ম্যাট্রিক্সের মধ্যে কবে ডিভোর্স হবে বা কবে ব্রেকআপ হবে, মানে বিয়োগ হবে, কেমন? দুটো ম্যাট্রিক্স বিয়ে করবে কি করবে না, মানে গুণ হবে কি হবে না, আর বিয়ে হলেও তার বেবি হাইট কত হবে, কেমন A to Z, মানে গুণফলটার কেমন চেহারা হবে A to Z কিন্তু সব বলে দিতে পারবে। আবার মন দিয়ে শোনো, দুটো ম্যাট্রিক্স কেমন, দুটো ম্যাট্রিক্স ওরা প্রেম করবে কি করবে না, মানে যোগ হবে কি হবে না, কেমন যোগ হবে কি হবে না, এটা বলার দায়িত্ব কার? ম্যাট্রিক্সের ক্রম। যোগফল কী হবে এটা পরের বিষয়, কিন্তু আদৌ কি যোগ হবে এটা বলে দেওয়ার দায়িত্ব কার? ম্যাট্রিক্সের ক্রমের। কেমন মনে রাখবে, ম্যাট্রিক্সের ক্রম বলছে যে ওর ক্রম আর ওর ক্রম যদি একই হয়, কেমন দেখা গেল যে ওর টোটাল 4টা এলিমেন্ট আছে আর ওর টোটাল 6টা এলিমেন্ট আছে, ভাই যোগ কিন্তু হবে না। কেমন মনে রাখবে, ওর ক্রম আর ওর ক্রম একই হতে হবে, যদি ক্রম একই হয় তবে কিন্তু কি বলতো প্রেম হবে, মানে যোগ হবে। কেমন তাহলে ওর যা লুক ওর তাই লুক হতে হবে, মানে ওর ক্রম সমান হতে হবে, তবে কিন্তু যোগফল সম্ভব। বুঝতে পারলে বিষয়টা? না পারলে না বলো। ওর যা লুক হবে ওরও আকার তাই হতে হবে, ঠিক আছে? তোমরাই বলো, এখনই তোমাকে বলা হয় এলিয়ানকে প্রেম করতে হবে, তুমি করবে? করবে না। তুমি বলো না না আমার মানুষকে প্রেম করবো, ঠিক আছে? বা দেখা গেলো কি বলতো, ভাই তোমাকে বলা হলো যে 3 ফুট হাইটের মেয়েকে বিয়ে করতে হবে, করবে? তুলা আমি তো 5.5 ফিট প্লাস, করবো না। তার মানে কি দেখতে হবে যে ক্রমটা একই হচ্ছে কিনা। কেমন তো ক্রম যদি একই হয় তবে কিন্তু যোগ হয়। কেমন নেক্সট কি, নেক্সট হচ্ছে তাহলে লিখে রাখি পাশে, যোগ হওয়ার শর্ত কি? যোগ হওয়ার শর্ত হচ্ছে ক্রম একই হতে হবে, দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। কেমন এটা হচ্ছে কি বলতো ওর জ্যোতিষবিদ্যা। এবার যখন প্রেম করবে গ্যারেন্টি, প্রেম করলে একটা তো বুঝতে পারছো প্রাকৃতিক নিয়ম আছে, সেই নিয়মটা কি বলতো ব্রেকআপ তো হবেই। কেমন বুঝতে পারলে বিষয়টা? প্রেম করবে আর ব্রেকআপ হবে না, এটা তো কি বলতো একটা অনিশ্চিত ঘটনা। তাই আমরা দেখব যে দুটো ম্যাট্রিক্স যারা কিছুদিন আগে প্রেম করছিল, ব্রেকআপ মানে কি বিয়োগ, তার মানে কি বিয়োগ যখন করবে না মাথায় রাখবে দুটোকে একই ক্রম হতে হবে। ক্লিয়ার? দুটোকে একই ক্রম হতে হবে। একই ক্রম মানে কি ওর যা লুক ওরও তাই লুক হতে হবে, ওর যদি লুক এরকম হতো ওরও লুকটা এরকম হতে হবে, তার মানে দুজনের লুকটা কিন্তু একই হতে হবে, ক্রমটা একই হতে হবে। তাহলে বিয়োগ হওয়ার শর্ত কি? বিয়োগ হওয়ার শর্ত হচ্ছে ক্রম একই হতে হবে, বাস ক্রম সমান হতে হবে। নেক্সট এবার হচ্ছে বিয়ে মানে গুণ। বিষয়টা কীরকম দেখো, ধরে নাও এই ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্ট আছে 9টা আর এই ম্যাট্রিক্সে এলিমেন্ট আছে ধরে নাও এই ম্যাট্রিক্সে এলিমেন্ট আছে 6টা আর এই ম্যাট্রিক্সে এলিমেন্ট আছে 9টা। এবার গুণ হবে কি হবে না আমরা কেমন করে বুঝবো? ক্লিয়ার? কেমন করে গুণ হবে কি হবে না দেখে নাও আগে সবাই। ধরে নাও এক্সাম্পল, জাস্ট একটু মজা করে বলছি, অন্য সেন্সে কেউ নিও না। ভাই তোমার কথাই বলি, বলো তোমার হাইট কত? আমি ধরে নিচ্ছি কথার কথা 5 ফিট 5 ধরে নিলাম, যাও কেমন? ওকে ভাই তোমারই কথা বলি, তোমার হাইট ধরলাম 5 ফিট 5। এবার ধরে নাও একটা মেয়ে আসলো, ক্লিয়ার? অন্য সেন্সে নেবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি ভাই তার হাইট হচ্ছে 3 ফিট 5। তুমি কি প্রেম করবে? হ্যাঁ দেখো ও দাঁত কেলিয়ে বলছে না, মানে আগে না বলে দিল। কেমন আচ্ছা ঠিক আছে 3 ফিট 5 না করে 3 ফিট 6 করলাম। ও বলছে স্যার কী বলছেন আপনি,
তিনটাকে হটান। ক্লিয়ার? এই তিনটা গুলি মারুন। এবার চলো আমি যদি বলি 5 ফিট 2, তাহলে এবার মানে জিভ বের করে হ্যাঁ হবে। তার মানে কি বলতো, তার মানে ওর হাইট হচ্ছে 5 ফিট 5 আর মেয়ের হাইট যদি 5 ফিট 2 হয় তাহলে ও কিন্তু রাজি হয়ে গেল একদম। কেমন মানে আর কই ভাবতেই গেল না। ওকে স্যার। তাহলে একটা জিনিস ভাবো মন দিয়ে সবাই, যদি বাই চান্স এই 5 আর ওই 5 যদি সমান হয়ে যায় না, মন দিয়ে শোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে যদি বাই চান্স ওই ছেলের হাইটের কি বলতো এই 5 আর মেয়ের হাইটের এই 5 যদি এরা সমান হয়ে যায় তবে গুণফল সম্ভব, তবে বিবাহ সম্ভব। ক্লিয়ার? একদম ডট বিবাহে চলে গেলাম, তবে বিবাহ সম্ভব। এবার বিয়ে হওয়ার পর যখন বেবি হবে না, তার হাইট কত, বেবি মানে কি গুণফলটা এটা পাবো, তার হাইটটা কত ওটাও বলে দেবে। স্যার হাইটটা কি হবে? দেখো এটা কিন্তু কাজে লেগে গেছে, এই পার্টটা কাজে লেগে গেছে। কি কাজে? গুণ হবে কি হবে না ওই কাজে। তাহলে কি পড়ে থাকলো বলো তো, সামনের 5 আর লাস্টের কত 2। তাহলে মনে রাখবে যেটা গুণ করে গুণফলটা পাবো তার হাইট হবে কত জানো? 5/2। ক্লিয়ার? এবার আমরা চলো এটাকে আমরা দেখাচ্ছি এই অঙ্কের ভাষায়। তাকাও সবাই একটু দিকে, বলতে পারবে প্রথম আমরা দেখবো এই ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা। স্যার আপনি তো সংখ্যা দেননি, আমি কি থোড়াই কি এখন গুণ শেখাচ্ছি নাকি? আমি তো এখন দেখছি জ্যোতিষবিদ্যা, গুণ করা যাবে কি যাবে না। তো বলো দেখি, তুমি বলো তো অঙ্কিতা, এই যে ম্যাট্রিক্সটা এর ক্রম কত? এর ক্রম কত খোঁজো। RCM কোম্পানি, এর রো কটা আছে বলো? এর দুটো রো। কলাম কটা আছে? 3টে কলাম আছে। আচ্ছা বলো তো ওই যে আরেকটা ম্যাট্রিক্স, ওর রো কটা আছে? ওর 3টা রো আছে। কলাম কটা আছে? 3টে কলাম আছে। কেমন? তাহলে এটা হচ্ছে ছেলেটা, এটা হচ্ছে মেয়েটা। এবার দেখব যে গুণ সম্ভব কিনা। তো আমরা যখন এই পার্টটাকে ঘিরছি দেখছি বাপরে স্যার দেখুন সমান হয়ে গেছে। সমান যেহেতু হয়ে গেছে ওই কারণে এই লোকটা দাঁড়িয়ে কি বলছে, স্যার গুণফল সম্ভব, গুণফল সম্ভব। ক্লিয়ার? তো গুণফল তো সম্ভব হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে স্যার গুণ করলে তো একটা গুণফল কিছু পাবো, সেই গুণফল ওর অর্ডার কত হবে স্যার? গুণ করার পর যে গুণফলটা পাবো সেটা দেখতে কেমন হবে স্যার? তো বলো তো সামনে যেটা বক্সে রাখলাম না, সামনে কি আছে? 2 আর লাস্টে কত পড়ে আছে? 3। তার মানে গুণ করার পর যে রেজাল্টটা তোমরা পাবে সেটা আছে 2/3। মানে দুটো রো থাকবে আর কলাম কটা থাকবে? 3টে কলাম থাকবে। যেখানে যেখানে ছেদ করলো ওগুলোতে এলিমেন্ট পাবে, ওই এলিমেন্টগুলোরই দেখতে হবে দ্বিগুণ ফলটা। আশা করছি বুঝতে পেরেছো সবাই। কি পালে কি পালে না সবাই বলো। তাহলে কি দেখালাম তোমাদেরকে? ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম বের করার কৌশল হচ্ছে কি, RCM কোম্পানি আগে রো কাউন্ট করবে কটা, তারপরে কলাম কাউন্ট করবে কটা ম্যাট্রিক্সটার। লেখার টেকনিক এটা, পড়ার টেকনিক এটা। তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখালাম কেমন করে ম্যাট্রিক্সটার অর্ডার বের করব বা ক্রম বের করব। মাথায় রাখবে ম্যাট্রিক্সের ক্রম এটার ইউজ হচ্ছে কোথায়? জ্যোতিষবিদ্যায়। কেমন করে দুটো ম্যাট্রিক্স প্রেম করছে কি করছে না, মানে যোগ হচ্ছে কি হবে কি হবে না, ব্রেকআপ হচ্ছে কি হচ্ছে না, মানে বিয়োগ হবে কি হবে না, আর গুণ হবে কি হবে না। কেমন? আর গুণ হওয়ার পর গুণফল ওর ক্রমটা কত ওটাও কিন্তু বলতে পারবে এই ম্যাট্রিক্সের ক্রমের মাধ্যমে। ক্লিয়ার? যোগের ক্ষেত্রে ওদের ক্রম একই হতে হবে, বিয়োগের ক্ষেত্রে ক্রমটা একই হতে হবে, আর গুণের ক্ষেত্রে কি হতে হবে? এই দুটো পার্টকে সমান হতে হবে। কেমন? যদি এই দুটো পার্ট সমান না হয় তাহলে গুণফল এক্সিস্ট করবে না। কেমন? এবার গুণ করার পর গুণফলটা যা পাবো সেটা কেমন দেখতে হবে? সামনের আর পেছনের পার্টটা দেখে আমাদেরকে নির্ধারণ করতে হবে। ব্যাস এই হলো আমাদের ম্যাট্রিক্সের ক্রমের ফুল কনসেপ্ট ধারণা। লিখে নাও তবে সবাই। প্রসঙ্গত তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, প্রসঙ্গত সেটা কি জানো? যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে আগে পিছিয়ে করতাম। কেমন স্যার আগে পিছিয়ে করা মানে একটু বলে দিন স্যার। দেখো আমি এই ম্যাট্রিক্সটাকে আগে লিখলাম আর এই ম্যাট্রিক্সটাকে পরে লিখলাম।
আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? 3/3। এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? 2/3। কেমন? তো এখানে তোমরা দেখো এই দুটো কি সমান হলো? সমান হলো না। যেহেতু সমান হলো না ওই কারণে আমরা বলবো এটা ইন্টু এটা সম্ভব, কিন্তু এটা ইন্টু এটা সম্ভব নয়। ক্লিয়ার? ওই কারণে দেখবে যখন আগের পুরনো সিলেবাসে যখন থাকতো তোমাকে এ একটা ম্যাট্রিক্স বলে দিত, বি একটা ম্যাট্রিক্স বলে দিত, আর বলতো যে প্রমাণ করো এ ইন্টু বি নট ইকুয়াল টু বি ইন্টু এ, বা বলতো এ বি এক্সিস্ট কিন্তু বি ইন্টু এ এক্সিস্ট নয়, বা বলতো এ ইন্টু বি গুণফল সম্ভব কিন্তু বি ইন্টু এ গুণফল সম্ভব নয়। কেমন? তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। গুণটা নির্ভর করবে পুরোটাই কি বলতো এই অর্ডারটা মেলার উপর ভিত্তি করে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। ব্যাস লিখে নাও। এবারে নেক্সট টপিক লিখো সবাই, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। স্যার আপনি তো একটু আগে বললেন এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। অবশ্যই এটা নিয়ে একটা চ্যাপ্টারে আছে, তবে এই চ্যাপ্টারের যেহেতু ক্যালকুলেশনটা আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে লাগবে। কেমন? ওই জন্য দেখবে যখন তোমার ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুলবে, ম্যাট্রিক্সটা না ওই চ্যাপ্টারটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছে, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, আবার ম্যাট্রিক্স। কেমন? এই দুটো পার্টে কিন্তু ম্যাট্রিক্সটাকে ভেঙে দিয়েছে, মাঝখানে নির্ণায়ক পার্টটাকে রেখেছে। কেন? এই যে গণনাটার জন্য। তো আমরা কেন এরকম ভাঙবো? বরং আমরা নির্ণায়কের জাস্ট যেটি গণনা লাগবে আমাদের ওটা শিখে নিই, তাহলে ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে পুরোটা কমপ্লিট করতে পারবো। তো দেখে নাও নির্ণায়ক বিষয়টা কি আগে, কেমন দেখতে, এই লুকটা কীরকম। তো আমরা প্রথমে এক কাজ করি, কাজটা হচ্ছে আমরা না দুটো ম্যাট্রিক্স লিখছি। যেমন ধরো 1 2 3 4 এটা একটা ম্যাট্রিক্স, আর আরেকটা ম্যাট্রিক্স লিখছি 1 2 3 1 1 1 1 0 2। কেমন? এটা একটা ম্যাট্রিক্স। লক্ষ্য করো এই দুটো ম্যাট্রিক্সের না একটা কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি কি জানো? এদের রো সংখ্যা যত, কলাম সংখ্যাও তত, তাই না? তার মানে দেখো এর দুটো রো দুটো কলাম, এর তিনটা রো তিনটে কলাম, আর এই ম্যাট্রিক্স দুটোকে না দেখে মনে হচ্ছে কেমন বেশ বর্গাকার বর্গাকার। ওই জন্য আমরা এই ম্যাট্রিক্স দুটোকে বলবো বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? বর্গ ম্যাট্রিক্স। বুঝতে পারলে সবাই? তার মানে যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলি বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা অসমান তাদেরকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। এবার সবাই লক্ষ্য করো এদিকে, নির্ণায়ক বিষয়টা কি? নির্ণায়ক বিষয় হচ্ছে আমরা সমস্ত কিন্তু ম্যাট্রিক্স নয়, কেবলমাত্র যে ম্যাট্রিক্সগুলো বর্গ ম্যাট্রিক্স, ওই বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কিডন্যাপ করে, কি করে কিডন্যাপ করে যখন তোমরা মডের মতন দেখতে, কেমন মডের মতন দেখতে ওর মধ্যে স্থাপন করবে। মানে বলতে পারবে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কে কে আছে? 1 2 3 4 না? তাহলে 1 2 3 4, তাহলে বর্গ ম্যাট্রিক্সের আমরা এলিমেন্টগুলোকে কিডন্যাপ করে যখন ওই চিহ্নের মধ্যে স্থাপন করব তখন সেটা হচ্ছে কি বলতো, তখন সেটাকে বলছি আমরা নির্ণায়ক। স্যার এটা কি নির্ণায়কের কনসেপ্ট? না, মোটেই না। তাহলে কনসেপ্টটা কি? এর ফুল কনসেপ্ট যখন তোমরা নির্ণায়ক চ্যাপ্টারে প্রবেশ করবে ওখানে পুরো ভেঙে ভেঙে বলবো যে নির্ণায়কের অ্যাকচুয়াল ফান্ডাটা কি। কেমন? জাস্ট এখানে গণনার জন্য খালি তোমাদের যেটুকুটা দরকার খালি সেটুকুটা বলবো। স্যার আবার বলুন স্যার বিষয়টা কি বললেন? তো নির্ণায়ক মানে হচ্ছে এখানে বর্তমানে একটা বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কিডন্যাপ করে যখন ওই চিহ্নের মধ্যে স্থাপন করব। স্যার এলিমেন্টগুলো কী কী আছে বলো তো? 1 2 3 1 1 1 1 0 2। কেমন? তো এলিমেন্টগুলোকে কিডন্যাপ করলাম, কিডন্যাপ করে মডের মতন দেখতে, মড না কিন্তু ওটা মডের মতন দেখতে ওই চিহ্নের মধ্যে স্থাপন করলাম, নিজেরা পাচ্ছি, ওটা হচ্ছে নির্ণায়ক। বুঝতে পারলে? এবার যদি কেউ বলো স্যার একটু দয়া করে বলুন না এর অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। তো পাশে ওই কারণে আমি কনসেপ্টটা দিয়ে দিচ্ছি হালকা করে, যখন চ্যাপ্টারে প্রবেশ করবো তখন তো বলবোই আবার। তো দেখে নাও নির্ণায়কের কনসেপ্টটা কি। নির্ণায়ক হচ্ছে একটা রেজাল্ট মনে রাখার কৌশল। কি বললাম? একটা রেজাল্ট, একটা ফলাফল, ওটাকে মনে রাখার একটা টেকনিক। যেমন ধরো আমি বলছি এডি
মাইনাস বিসি। কেমন কি বললাম? এডি মাইনাস বিসি। এটা একটা রেজাল্ট, একটা ফলাফল। এবার কি করছি, এটাকে মনে রাখার জন্য আমরা একটা টোটকা টেকনিক বানাচ্ছি। স্যার কীরকম টোটকা টেকনিক দেখে নাও, আমি লিখলাম কীরকম দেখে নাও, এ বি সি ডি। কেমন? এবার স্টুডেন্টসকে বলে দিলাম যে ভাইরে দেখ, এর গণনাটা কি করে করব? আগে এই বরাবর গুণ কর, এই বরাবর গুণ করার পর মাইনাস এই বরাবর গুণ কর। আগে প্রধান কর্ণ গুণ কর, তারপর মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়ার পর অপ্রধান কর্ণ গুণ কর। তাহলে দেখো তো, যদি এই বরাবর গুণ করে কি পাচ্ছি? এডি পাচ্ছি কিনা? মাইনাস এবার অপ্রধান কর্ণ গুণ করো বেশি। তার মানে আমরা রেজাল্ট যদি বাই চান্স মনে রাখতে না পারি, ওই রেজাল্টটাকে মনে রাখার একটা কৌশল বানিয়ে নিলাম। তো রেজাল্টকে মনে রাখার একটা কৌশল বানিয়ে নেওয়ার যে টেকনিক, ওটাকেই বলছি আমরা কি নির্ণায়ক। ক্লিয়ার? একটা আলাদা উদাহরণ দিতে বুঝতে পারবে। যেমন কয়েকদিন পর যখন তোমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বে ফিজিক্সে, চ্যাপ্টারের নাম হচ্ছে ধরে নাও ধারক ধারকত্ব। কেমন? কয়েকদিন পরে তোমরা পড়বে ফিজিক্সে, দেখবে ওখানে একটা টপিক রয়েছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। কি বললাম? হ্যাঁ, ধরে নাও এটা একটা পাত, এটা একটা পাত, দুটো সমান্তরাল। মন দিয়ে শোনো সবাই। এবার এই দুটো পাতকে আমরা জয়েন করলাম তার দিয়ে। কিউ পরিমাণ আধান রয়েছে, আর্থিং করে রেখেছি। কেমন? এই পাতের এরিয়া হচ্ছে এ, মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি, আর পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে কি কে। কেমন? আমি সব ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এখন আমাদের বলবে যে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা কী হবে, ক্লিয়ার ক্যাপাসিটিটা কী হবে। তো স্টুডেন্টস তো গাণিতিক রূপগুলোকে বিভিন্ন টেকনিকে মনে রাখে। ক্লিয়ার? তো আমরাও এই গাণিতিক রূপটাকে মনে রাখার একটা টেকনিক, একটা কৌশল আমরা তোমাদেরকে দিতে পারবো। কীরকমভাবে দেখে নাও, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী। তাকাও সবাই, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, আর এই আমরা বলতো কোথায় বাস করি? পৃথিবী পৃষ্ঠে না পৃথিবীর ভিতরে? পৃথিবী পৃষ্ঠে বাস করি আমরা। তো এই পৃথিবীর উপর বাস করছে তোমাদের দাদা একেডি। ক্লিয়ার? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, আমি হচ্ছি একেডি, তাই না? আর আমি কার উপর বাস করছি? পৃথিবী পৃষ্ঠ। তো পৃথিবী পৃষ্ঠটা কি? এটা তো তল, তাই না? এটা তো ক্ষেত্রফল। তো পৃথিবী যেহেতু একটা গোলক, তো গোলকের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার হয় না? তো আমরা লিখব কি? 4 পাই আর না দিয়ে ডিস্টেন্সের স্কোয়ার, 4 পাই ডিস্টেন্সের স্কোয়ার। এবার এখানে কিন্তু এ মানে কিন্তু অরবিন্দ না, এখানে এ মানে হচ্ছে কি বলতো? আচ্ছা দেখো, কাটাকাটি করলে কি পাচ্ছি? কাটাকাটি করলে আমরা পাচ্ছি এ ইন্টু কে বাই 4 ইন্টু পাই ইন্টু ডি। কেমন? যখন তোমরা দেখবে লেখা আছে কি সি ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এ কে বাই 4 পাই ডি। এখানে কিন্তু এ মানে অরবিন্দ না, এখানে এ মানে হচ্ছে পাতের ক্ষেত্রফল। কে মানে কিন্তু কুমার না, কে হচ্ছে কি পরাবৈদ্যুতিক মাধ্যম। এখানে কিন্তু ডি মানে দাস না, ডি মানে কি বলতো? দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব। তো দেখো আমরা যেমন কি করলাম, এই যে সিজিএস পদ্ধতিতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মনে রাখার যেমন একটা টেকনিক বানিয়ে ফেললাম। ক্লিয়ার? কেমন করে? একেডি দাঁড়িয়ে আছে পৃথিবীর ওপরে। তো ওই রকম নির্ণায়কটা কি? একটা রেজাল্ট। ওই রেজাল্টটাকে মনে রাখার একটা কৌশল। কেমন? তো যখন আমরা নির্ণয় করব আরও ভালো করে বুঝাবো বিষয়টাকে। এবার দেখে নাও, তোমরা বলবে স্যার এই দুটো লুকের কি বাইরে কোনো লুক হয় না? অবশ্যই হয়। কেমন? দেখে নাও কেমন হয়। 1 2 3 4 1 1 1 1 1 2 0 1 2 0 1 1। কেমন? এরকমও হয় কিন্তু মাথায় রাখবে তোমাদের সিলেবাস কেবলমাত্র 2/2 আর 3/3 এর জন্য দেওয়া হয়েছে। ওর বাইরে যদি বড় কোনো অর্ডার থাকে ওটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সিলেবাসে। ওই জন্য কেউ ব্রেনের মধ্যে আনবেই না যে এই দুটোর বাইরে আর নতুন কিছু শিখতে হবে। ক্লিয়ার অবধি? এবার এর গণনা করার টেকনিক আর ওর গণনা করার টেকনিকটা দেখে নাও সবাই, কেমন করে তোমরা এই ক্যালকুলেশনটা করবে। তো 2/2 অর্ডার থাকলে গেলে এটা গণনা করার টেকনিক হচ্ছে আগে প্রধান কর্ণ গুণ করো। বলো কত পাচ্ছ? 1 ইন্টু 4 কত হয়? 4। ফর্মুলার মাইনাস, এবার অপ্রধান কর্ণকে গুণ করো, তাহলে কি পাচ্ছ? 3 × 2, তার মানে পাচ্ছি কত?
4 - 6, অ্যান্সার কত পাচ্ছি? -2। বোঝা গেল বিষয়টা? এবার 3/3 দেখে না সবাই, এটা গণনা করার কৌশল কি? তো এটাকে মনে রাখার একটা কৌশল ভাবতে পারো। সেটা কি জানো? গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি চা খেতে গেলে বা কফি খেতে গেলে, ক্লিয়ার? গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে চা খেতে গেলে বা কফি খেতে গেলে কীরকম দেখে নাও। স্যার এখানে আপনি বললেন গার্লফ্রেন্ডের সঙ্গে, স্যার কার গার্লফ্রেন্ড? আগে আমরা এই রোটাকে সিলেক্ট করলাম, আগে দেখে নাও সবাই, পরে ঢুকবে। আগে রোটাকে সিলেক্ট করলাম, বলো তো এখানে রোয়ের মধ্যে কোন কোন বয়ফ্রেন্ডকে পেয়েছো? 1কে পেয়েছো, 2কে পেয়েছো আর 3কে পেয়েছো। কেমন? এই 3টা বয়ফ্রেন্ডকে কিন্তু দেখতে পাওয়া গেছে, তাই না? 1 2 3। স্যার এবার আপনি তো বললেন নাকি গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যাবে কফি খেতে, চা খেতে, তো বলুন না 1-এর গার্লফ্রেন্ডের নাম কি? তো দেখবে কেউ কিন্তু কারো গার্লফ্রেন্ডের নাম সহজে বলতে চায় না। কি বলবে? বাবাকে বলবে? বলবে না, তাই না? হ্যাঁ, তো কেউ সাধারণত বলতে চায় না। এবার গার্লফ্রেন্ডের নাম বের করার টেকনিকটা কি? ট্রিক্সটা হচ্ছে, দেখে নাও। 1কে তুমি দিয়ে দাও চাকু, কি বললাম? কাকু না, চাকু। কেমন? এবার বা তরোয়াল দিয়ে দাও। 1 কি করবে? 1 কি করবে? তরোয়াল নিয়ে রো বরাবর মার্ডার, কালাম বরাবর মার্ডার, যাকে করলো বর্ডার, যাকে রাখলো মার্ডার করলো না, ওটাই হচ্ছে কি বলতো? ওটাই হচ্ছে ওর গার্লফ্রেন্ড। কেমন? তো দেখে নাও সবাই, 1 কি করছে? 1 বরাবর মার্ডার, রো বরাবর মার্ডার, কালাম বরাবর মার্ডার। তো যাকে মার্ডার করলো না তাকে দিলে স্থান দেবে। তো কাকে মার্ডার করলো না বলো তো? 1102, তাই না? ওকে মার্ডার করলো না, তাহলে ওটাই হচ্ছে কার গার্লফ্রেন্ড বলো তো? 1-এর গার্লফ্রেন্ড। বুঝতে পারলে বিষয়টা? চলো বিয়ে দিয়ে দাও, তাহলে 1 × এটা। এবার দেখে নিই 2-এর গার্লফ্রেন্ডের নাম কি? 2 কি করবে? রো বরাবর মার্ডার আর কালাম বরাবর মার্ডার। তো যাকে মার্ডার করলো না বলো তো কে বাঁচলো? 1 আর 1 2, তাই না? দেখো, রো মার্ডার, কালাম মার্ডার, 1 1 2, তাই এটাই হচ্ছে কার গার্লফ্রেন্ড? 2-এর গার্লফ্রেন্ড। আচ্ছা বলো তুমি এবার এই 3-এর গার্লফ্রেন্ডের নাম কি? 3 বরাবর রো বাদ আর কালাম বাদ, তাহলে কি পড়ে থাকছে? 1 1 1 0, ওটা হচ্ছে গার্লফ্রেন্ড। এবার এগুলোকে জয়েন কী করে করবে? প্লাস মাইনাস প্লাস, ক্লিয়ার অবধি? এবার এটাকে ভাঙি। স্যার এটা তো ভাঙা আপনি এখানে শিখিয়েছেন। আগে এ বরাবর গুণ, তো 2 1 কে 2, মাইনাস 1 × 0 মানে 0, মাইনাস 2 × এ বরাবর গুণ, 2 1 কে 2, মাইনাস 1, প্লাস 3 × প্রধান কর্ণায় গুণ করি, 1 × 0 মানে 0, ফর্মুলার মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? 2 থেকে 0 বাদ দিলে কত হয়? 2। 2 × 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। 3 × 0 থেকে -1 বাদ দিলে কত হয়? -1। তাহলে এখান থেকে পাচ্ছি 2 -2 -3, তাহলে অ্যান্সার কী পেলাম বলো তো? -3। তো এই হচ্ছে কি গণনা করার কৌশল। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের ক্লাসে কী কী জানলাম এই চ্যাপ্টারটার ফুল কনসেপ্ট, রোড ম্যাপ, পাশাপাশি জানলাম আমরা কেমন করে ক্রম বের করব আর কেমন করে আমরা নির্ণায়কটা করব। ক্লিয়ার? আগে লিখে নয় অবধি। এবার সবাই লিখবে একক ম্যাট্রিক্স। আমি একদিকে লিখছি বাস্তব সংখ্যা আর আরেকদিকে লিখছি ম্যাট্রিক্স। মাথায় রাখবে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যাকে বলি 1, কেমন? বাস্তব সংখ্যার ক্ষেত্রে যাকে আমরা 1 বলি, তো মাথায় রাখবে আমাদের ম্যাট্রিক্সে তো একটা 1-এর মতন কাউকে লাগবে, ঠিক কিনা? যেমন ধরো হিন্দু ধর্মে যখন কেউ প্রবেশ করে বলে যে ভগবানকে, তো বলে বিষ্ণু। ওরকম ইসলাম ধর্মে যখন কেউ আসবে যদি বলে যে সর্বশক্তিমানকে, তখন বলবে আল্লাহ, ঠিক কিনা? তো যখনই কোনো একটা ধর্মে প্রবেশ করে তখন তার তো একটা বৈশিষ্ট্য সমেত একজন কী বলতো উপরওয়ালা দরকার। তো ঠিক একই রকমভাবে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যখন বলা হবে যে ভাই এখানে কি 1, যাকে 1 বলছি আমরা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাকে আমরা বলি কি আই। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যাকে বলি আমরা 1,
ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাকে আমরা বলি কি একক ম্যাট্রিক্স। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো সবাই। স্যার এর নেচারটা কীরকম, এর প্রকৃতিটা কীরকম? দেখো, আমরা যখন কোনো একটা সংখ্যার সঙ্গে এক গুণ করব, বলো আমরা কি পাই? ঘুরিয়ে ফিরিয়ে ওই সংখ্যাটা পাই কি না? কি পাই? তো তুমি একের সঙ্গে তুমি যাই সংখ্যা গুণ করো না কেন ওই সংখ্যা পাবে। তার মানে তুমি যদি স্মল এর সঙ্গে এক গুণ করো তাহলে কি পাচ্ছ? স্মল এ পাচ্ছ। ঠিক একই রকমভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের সঙ্গে যদি ম্যাট্রিক্সের 1 গুণ করো না তাহলে একই রকমভাবে ওই ম্যাট্রিক্সটাই পাবা, কারণ ওটাই একের মতো কাজ করছে। যে 1 ইন্টু কিছু মানে কি কিছুই। ক্লিয়ার এই অবধি? কোনো সমস্যা নেই? আচ্ছা, এবার এখান থেকে আমরা জানবো, স্যার একটু বলুন আই কেমন দেখতে, ম্যাট্রিক্সের লুকটা কীরকম, কেমন কেমন দেখতে স্যার আই? তো দেখো সবাই, আই দেখতে হচ্ছে এরকম 1 0 0 1, মানে মেন ডায়াগোনাল প্রধান কর্ণের সমস্ত উপাদান হবে কি 1 আর বাকি উপাদান হবে 0। আবার বলছি মন দিয়ে শোনো সবাই, 1 0 0 0 1 0 0 0 1, মানে দেখো ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের সমস্ত উপাদান 1 আর বাকি উপাদানগুলো কি বলতো 0। কেমন? আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একক ম্যাট্রিক্স সর্বদা কি হবে? একটি বর্গ ম্যাট্রিক্স। ঠিক কিনা বলো? দেখো এর রো যটা কলাম তটা, ও রো 3টে কলাম 3টা, তার মানে কি একক ম্যাট্রিক্স সর্বদা কি হয়? একটা বর্গ ম্যাট্রিক্স হয়। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? বুঝতে পারলে? কেউ ইচ্ছা করলে 4/4 অর্ডার দিতে পারো, তাহলে মাঝ বরাবর কি দেবে 1 আর বাকি সমস্ত উপাদান 0। এক্ষেত্রে একটা তথ্য জানাই তোমাদেরকে, সেটা হচ্ছে যখন কোনো একটা অঙ্ক করবে, এবার ওই অঙ্কে তুমি যখন এটা লিখছো তার জন্য আই দিচ্ছ, আবার এটা লিখছো তার জন্য আই দিচ্ছ। এখন প্রশ্ন, স্যার আমরা তো কনফিউশনে পড়ে যাব, যদি আপনি আই লিখেন তাহলে ওই আইটা এটা নাকি ওই আইটা এটা, কেমন করে বুঝবো স্যার? ওই জন্য তোমরা করবে কি, যখন তোমরা আই দিয়ে সূচিত করবে তখন তোমরা ওর নিচে তার অর্ডারটাকে দেবে। কেমন? যেমন বলতে পারবে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2, ঠিক কিনা? দুটো রো আর দুটো কলাম। তো আমরা দেখে বুঝতে পারছি ভাই তুই তো বর্গ ম্যাট্রিক্স, ওই কারণে আর 2/2 লিখবো না, 2 দিলে যথেষ্ট। কেমন? যখন আমি এই ম্যাট্রিক্স দিয়ে তাকাচ্ছি, বলো এর অর্ডার কত? 3/3, আমি তো বুঝে যাচ্ছি এটা বর্গ ম্যাট্রিক্স, ওই কারণে আমরা এখানে I3 দিলে বুঝে যাব যে এই ম্যাট্রিক্সটাকে সূচিত করছি। বুঝে গেল এই ব্যাপারটা? পারলে বুঝতে? আচ্ছা, এখান থেকে আরেকটা লাস্ট আমাদের ইনফরমেশান আছে, দেখে নাও। লাস্ট ইনফরমেশান হচ্ছে এটাই, ধরো fx = 2x + 1। কেমন? কি বললাম? fx = 2x + 1 বা 2x + 5 দিচ্ছি। কেমন? fx = 2x + 5। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে f(3) = কত, পারবে না বের করতে? বলো তো এক্সের সাথে কী রাখবো? 3, তাহলে 2 × 3 মানে 6 + 5 মানে 11, ঠিক তাই না? আমরা কি করলাম? আমরা জাস্ট এক্সের জায়গাতে 3 লিখলাম, তো 2 × 3 প্লাস কত 5। এবার আমার বক্তব্য এটাই, ধরো তোমাকে দিল fx = 2x + 5, তাহলে f(a) কত হবে? তাহলে f(a) কত হবে? তখন কি লিখবে? যদি তোমাকে বলতো f(a), যেখানে স্মল এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, তখন আমরা কি করতাম? আমরা লিখবো স্যার f(a), তাহলে 2 × a প্লাস কি 5। কিন্তু যখন তোমাকে বলবে f(ম্যাট্রিক্স) কত হবে, তখন কি লিখবো দেখে নাও, 2 × A প্লাস কত 5 না। কেন না? কারণ দেখো আমি যখনই এই ক্যালকুলেশনটা করছি তো কি পাচ্ছি দেখে নাও, 2 × একটা ম্যাট্রিক্স না। ধরে নাও আমি 2/2 অর্ডার নিচ্ছি, তো কি লিখলাম? 2 × A, 2 × A মানে কি একটা ম্যাট্রিক্স। এবার প্লাস কি লিখছি বলো তো 5। এখন তোমরাই বলো
ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্সের যোগ হয়, কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে কি একটা বাস্তব সংখ্যার যোগ হবে? হবে না। বিয়ে যদি করতে হয় তাহলে মানুষের সঙ্গে মানুষের হবে, মানুষের সঙ্গে এলিয়ানের হবে? হবে না। তার মানে দেখো এখানে ব্যাপারটা কী ছিল, এখানে কিন্তু এই 5টা ছিল এলিয়ান। কোন ইয়ান? এলিয়ান। তার মানে আমাকে কিন্তু এই যোগটা করার জন্য আমরা বুঝে গেলাম স্যার এই পার্টটা তো ম্যাট্রিক্স, কিন্তু স্যার ওই পার্টটা ম্যাট্রিক্স না। যেহেতু ম্যাট্রিক্স না, তাই ওকে ম্যাট্রিক্স বানানোর জন্য আমাকে ম্যাট্রিক্সের 1 দিয়ে গুণ করতে হবে। স্যার ম্যাট্রিক্সের 1 কে? আই। ওই জন্য আমরা কি করব, ওর সঙ্গে আই গুণ করব। কেমন? এবার এটা যেমন দেখতে হবে আইটাকে সেরকম দেব। যদি এটা 2/2 থাকে তাহলে আমি ওই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করব আয়ের। যদি এটা 3/3 থাকে তাহলে আইটা ওই ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। মাথায় রাখবে যখনই আই চলে আসবে না, তখনই কিন্তু দেওয়া ম্যাট্রিক্সটা সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে। বুঝতে পারলে? বর্গ ম্যাট্রিক্স না হলে গেলে আমরা যোগ করতেই পারবো না। যাই হোক, তো মোদ্দা কথা এটাই বলতে চাইছি তোমাদেরকে, যদি f(x) যদি 2x + 5 হয়, স্যার একটু ভালো করে লিখুন, 2 × x প্লাস কত বলো তো 5 × 1, ঠিক কিনা? তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেটাকে আমি 1 বলি, যখন আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখব f(A) সমান কত হবে? 2 × A প্লাস 5 × 1 না লিখে 1-এর পরিবর্তে কি লিখব? আই লিখব। আশা করছি বুঝতে পেরেছ, কোনো ডাউট নেই তো? ব্যাস, এই হলো আমাদের একক ম্যাট্রিক্সের ধারণা। আগে লিখে নাও অবধি। এবার দেখো নেক্সট কন্টেন্ট, শূন্য ম্যাট্রিক্স। দেখো সবাই, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যাকে আমরা বলি শূন্য, কেমন? ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই শূন্যটাকেই বলা হয় অ্যামিক্রন বা শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো দেখো দুটোর মধ্যে কিন্তু চেহারার পার্থক্য আছে। যখন তোমরা শূন্য লেখো তখন শূন্য দেখতে এরকম হয়, কিন্তু অ্যামিক্রন ও দেখতে হয় বোল্ড জিরোর মতন। কেমন? তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যাই হোক, তো যাকে আমরা শূন্য বলি তাকে আমরা কিন্তু ম্যাট্রিক্সের ভাষায় বলি কি? শূন্য ম্যাট্রিক্স। ওদের কিন্তু কাজ একই রকম। যেমন ধরো কোনো একটা সংখ্যার সঙ্গে যদি তুমি শূন্য গুণ করো, রেজাল্ট কী পাবে? শূন্য পাবে কি না? ওরকম যে কোনো একটা ম্যাট্রিক্স নাও না কেন, যে কোনো ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের সঙ্গে তুমি শূন্য ম্যাট্রিক্স গুণ করো, তাহলে কী পাবে? শূন্য ম্যাট্রিক্স পাবে। বুঝতে পারলে? মানে শূন্যর মতোইও কিন্তু কাজ করে। স্যার একটু বলে দিন না শূন্য ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? তো দেখে নাও সবাই, শূন্য ম্যাট্রিক্স দেখতে এরকম হতে পারে 0 0 0 0, বা এরকম হতে পারে 0 0 0 0 0 0 0 0 0, বা এরকম হতে পারে 0 0 0 0 0 0, বা এরকম হতে পারে 0 0 0। তার মানে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয়, আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো শূন্য ম্যাট্রিক্স। এবার একটু লক্ষ্য করো তো ভালো করে, এখানে ম্যাট্রিক্সটা কি সবসময় কি বর্গ ম্যাট্রিক্স হচ্ছে? তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। যেমন ওপর দুটো কি বর্গ ম্যাট্রিক্স, বাট পরেরগুলো বর্গ ম্যাট্রিক্স নয়। যেহেতু বর্গ ম্যাট্রিক্স হতেও পারে বা নাও হতে পারে, ওই কারণে কিন্তু আমরা যখন সূচিত করবো ওদেরকে না, তখন কিন্তু আমাদের কী দিয়ে সূচিত করতে হবে বলো তো? আমরা তো শূন্য ম্যাট্রিক্স নাম দিচ্ছি, খালি আমাকে এই নিচে ওর কিন্তু ফুল অর্ডারটাকে দিতে হবে। যেহেতু একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানতাম অল টাইম বর্গ হয়, ওই কারণে খালি আমি দিতাম 2, কিন্তু এটা বর্গ হতে পারে আবার আয়তাকার হতে পারে, ওই কারণে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, মানে ফুল ক্রমটা দিতে হবে। তাহলে কি পাচ্ছি? 2/2। এটা কত হবে? 3/3। এটা কত হবে? 2 রো 3টে কলাম। এটা কি হবে? 3টে রো 1টা কলাম। ব্যাস, তো এই হচ্ছে শূন্য ম্যাট্রিক্সের ফুল কন্টেন্ট। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট দিন আমরা যোগ বিয়োগ গুণ কেমন করে করতে হয় এবং সেই উপর ভিত্তি করে আমরা টাইপ 1-এর যে অঙ্কগুলো রয়েছে তার বড় নিয়ম, ছোট নিয়ম, 2 নিয়ম আমরা শিখব। আশা করছি বুঝতে পেরেছ। আর আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।